জমির মালিকানা পুরোপুরিভাবে নিশ্চিত করা এবং ভোগান্তি দূর করার জন্য বর্তমান সরকার থেকে শুরু করে বিগত সরকার তারাও বিভিন্ন সময় বিভিন্ন ভূমি আইনগুলো পাশ করেছিল। তবে এতগুলো ভূমি আইন পাশ করার পরেও কিন্তু এই আইনের দুর্বলতা ব্যবহার করে বা এই আইনের ফাঁক ব্যবহার করে অনেক প্রতারক চক্র আছে বা অনেক প্রতারক আছে, তারা কৌশল অবলম্বন করে ভূমি মালিকদের জমি অবৈধভাবে দখল করে নেয়। এমনকি এতটা মারাত্মকভাবে তারা এই জমিটা দখল করে যে পরবর্তীতে জমির প্রকৃত মালিক যিনি বা যারা, তারা শত চেষ্টা করার পরেও এই আইনের মাধ্যমে তারা ওই জমি আর কখনো ফেরত নিতে পারে না। যার কারণে মূলত ভূমি সংক্রান্ত বিষয়ে দেখা যাচ্ছে যে একের পর এক মামলা জমা হচ্ছে এবং সেই মামলার পরিমাণ এত দীর্ঘ হচ্ছে যে সেই মামলা যে ব্যক্তি করে তিনি জীবিত থাকা অবস্থায় হয়তো মামলার নিষ্পত্তিটাও তিনি দেখে যেতে পারেন না। সরকারের পক্ষ থেকে এখন উদ্যোগ নেওয়া হয়েছে, ইতিমধ্যে ভূমি সংক্রান্ত সেক্টরে সম্পূর্ণভাবে অটোমেশন সিস্টেমের আওতায় নিয়ে আসা হচ্ছে। এমনকি 17টি ভূমি সেবা এখন এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে প্রদান করা হবে এবং এখন নিশ্চিত করা হচ্ছে যে শতভাগ নিরাপত্তার ভিত্তিতে একজন ভূমি মালিক উনি যত দূরেই অবস্থান করুক না কেন, উনি প্রবাসেও যদি অবস্থান করে তাহলেও ওনার জমি আর অন্যায়মূলকভাবে কোনো ব্যক্তি যেমন দখল করতে পারবে না, ঠিক তেমনইভাবে ওই জমি আইনের কোনো ফাঁক ফকর বা দুর্বলতা ব্যবহার করেও কোনো ব্যক্তি আর নিজের নামে রেকর্ড করে নিতে পারবে না বা ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে জমির মালিকানাও কোনো ব্যক্তি আর দাবি করতে পারবে না। ইতিমধ্যে বাংলাদেশে এমন অনেক সিন্ডিকেট আছে যারা খুব সহজেই জমির প্রকৃত মালিকদের দলিল ভুয়াভাবে তৈরি করে নিয়ে জমির মালিকানা লাভ করে আসছে। তবে এখন যে 6টি কাজের কথা আমি বলবো, এই 6টি গুরুত্বপূর্ণ কাজ যদি কোনো ভূমি মালিক করতে পারে তাহলে মনে রাখবেন তিনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন তার জমি নিয়ে আর কখনো চিন্তা করা লাগবে না। 1 নম্বরে যে কাজটি আপনার করতে হবে, অর্থাৎ অনেক ভূমি মালিক আছে তারা সাধারণত এই ভুলটা করার কারণে তাদেরকে বেশি পরিমাণে ক্ষতির মুখোমুখি হতে হয়। অনেকে ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করে, এমন অনেক ভাই এবং বোনেরাই আমার সাথে যোগাযোগ করে, তারা বলে যে আমাদের তো এখনো নামজারি করা হয়নি, তো আমাদের কি কোনো অসুবিধা হবে? অবশ্যই অসুবিধা হবে। যদি আপনার নামজারি না থাকে তাহলে আপনি তো কখনো সরকারিভাবে ওই জমিটার মালিকানাই এখনো লাভ করতে পারেননি। নামজারির শর্তই তো হচ্ছে যে আপনি ক্রয় সূত্রে মালিকানা লাভ করার পর সরকারি যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড কারেকশন করে সংশোধন করে আপনার নিজের নাম সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। এটাই হচ্ছে নামজারি, আর এই দায়িত্বটা আপনার। যেহেতু বর্তমানে অটোমেশন সিস্টেমে নামজারি হয়ে যাবে একই সাথে নামজারি এবং দলিল, কিন্তু এখন পর্যন্ত পূর্বে যারা, অর্থাৎ বর্তমান তো সরকার এখন এই অটোমেশন সিস্টেমের আওতায় সমগ্র বাংলাদেশে নামজারি এবং দলিল একই সাথে কার্যক্রম এখনও তো শুরু করেনি, জাস্ট খসড়া প্রস্তুত করেছে এবং এটা নিয়ে তারা কোন সময় চালু করবে সেটা তাদের বিষয়। তবে পূর্বে যারা জমি ক্রয় করেছে যাদের দলিল রয়েছে এখনও নামজারি নেই, তাদের অনতিবিলম্বে নামজারি করে নিতে হবে এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের নামজারি নেই তারা নতুন রেকর্ডে ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতেও ব্যর্থ হবে। তাহলে অবশ্যই মনে রাখবেন প্রিয় ভিউয়ার্স, আপনার যদি নামজারি না থাকে অনতিবিলম্বে নামজারি করে নিতে হবে। দ্বিতীয় পর্যায়ে যে কাজটি অনেক ব্যক্তি করে না সেটা হচ্ছে নামজারি না থাকার কারণে তারা খাজনাটাও দিতে পারে না, কিন্তু অবশ্যই প্রত্যেক বছর আপনাকে খাজনা পরিশোধ করতে হবে এবং এক্ষেত্রে মনে রাখবেন আপনার এই খাজনা পরিশোধটা হতে হবে সম্পূর্ণ অনলাইনে। এখন যেহেতু খাজনা পরিশোধ করার সরকারের পক্ষ থেকে সিস্টেম নিয়ে আসা হয়েছে এবং ক্যাশলেস যে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা এটা বিগত সরকারই চালু করেছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এটাকে আরও যুগবান্ধব এবং আরও যুগ উপযোগী এবং জনগণের কল্যাণে কিভাবে এটা কার্যকর করা যায় সেটার জন্য ইতিমধ্যে সার্বিক কার্যক্রম গ্রহণ করেছে এবং কোনো ব্যক্তি তিনি যদি অনলাইনে তার মোবাইল নাম্বার এবং ভোটার আইডি কার্ড ব্যবহার করার মাধ্যমে একটি রেজিস্ট্রেশন করার পর ওই নিবন্ধিত আইডিতে ঢুকে যদি কোনো খতিয়ান হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য যদি সেখানে অ্যাটাচ করে বা সংযোগ করে, সেক্ষেত্রে মনে রাখবেন যে অবশ্যই সরকারের পক্ষ থেকে নির্দেশ রয়েছে যে ভূমি অফিসের আওতাভুক্ত ওই ব্যক্তি বা ওই ল্যান্ড অনার দ্রুততার সাথে 7 কর্মদিবসের ভিতরে তাকে হোল্ডিং অ্যাপ্রুভ করে দিতে হবে। যদি হোল্ডিং অ্যাপ্রুভ না করে ওই ভূমি কর্মকর্তা বা আপনার নায়েব বা তহসিলদার তারা হ্যাঙ্গিং অবস্থায় রেখে দেয়, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আপনি 16122 এই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনার সমস্যার কথা অবহিত করবেন। যখন তাদেরকে ইনফর্ম করবেন তখন তারা দ্রুততার সাথে আপনার ওই বিষয়টি কিন্তু সমাধান করে দিবে। তো প্রিয় ভিউয়ার্স, যাদের এখনও নামজারি করা নেই নামজারি করে নিয়ে অনতিবিলম্বে খাজনা পরিশোধ করেন এবং এটা মাথায় রাখতে হবে যে সম্পূর্ণভাবে অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে কিন্তু আপনার খাজনা পেমেন্ট করতে হবে। 3 নম্বরে অনেক ভাইয়েরা আছে তারা প্রবাসে থেকেই জমি ক্রয় করে।
এমনকি এই জমিগুলো তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিজেদের ভিতরে নেয় ক্রয় করে থাকে। অর্থাৎ একজন ভাই হয়তো প্রবাসে আছে, তার আরেকটা ভাই জমি বিক্রয় করছে, বা তার আরেকটা বোন জমি বিক্রয় করছে, অথবা ভাইয়ের ছেলে বা মানে এক কথায় রিলেটিভের ভিতরে কেউ না কেউ জমিটা বিক্রয় করছে। এখন প্রবাসী উনি আসেন, উনি তো আর দেশে নাই, উনি ওখানে টাকা ইনকাম করছে, উনি তো টাকা ইনকামের মেশিন, উনি সেই মেশিন ব্যবহার করে প্রতি বছর যে টাকাটা পাচ্ছেন কষ্ট করে উপার্জন করার মাধ্যমে তিনার সেই উপার্জিত টাকা দিয়ে এই দেশে সম্পদ কিনছেন। সম্পদ কেনার পর যখন উনি রেজিস্ট্রেশনও করছেন না, অর্থাৎ ওনার যেহেতু কোনো ভাইয়ের কাছ থেকে জমিটা উনি কিনছেন, তখন দেখা যাচ্ছে যে হয়তো রেজিস্ট্রেশন করছে বা রেজিস্ট্রেশন করছে না। এখন এমত অবস্থায় ওই সম্পত্তি এই দেশে যে ব্যক্তি বিক্রয় করছে তিনি আবার বলছে যে তুমি তো বিদেশে আসো, তুমি দেশে যখন আসবে তখন জমি না হয় তুমি নিজে ভোগ দখল করো বা চাষাবাদ করো, এখন আপাতত আমি চাষাবাদ করি, তোমার বাৎসরিক যে বাৎসরিক যে বর্গার যে পরিমাণ মানে লিজ দিলে যে টাকাটা পেতে সে টাকা আমি তোমাকে দিয়ে দেবো। এভাবে কিন্তু অনেক ব্যক্তি আছে তারা ওই জমি বছরের পর বছর নিজেরা চাষ করে। এখন এই জমিটা যে বিক্রয় হয়েছে তার আশেপাশের প্রতিবেশীরা অনেকে জানে না যে জমিটা বিক্রয় হয়েছে। যদি দলিল হয়ে থাকে তাহলে হয়তো দলিলটা ওই পর্যন্তই রয়েছে। এমনও কৌশলে আছে, অনেক ব্যক্তি আছে তারা ওই ভাইয়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে যখন এলাকায় রেকর্ড আসে তখন ওই জমি নিজেদের নামে রেকর্ড পর্যন্ত করে নেয়। আর এটা করা কিন্তু কোনো বিষয় না, খুব একটা সমস্যার কাজ না, এটা খুব সহজে কিন্তু উনি চাইলে করে নিতে পারে। কারণ এলাকার লোকও তো সাপোর্ট দেবে যে না এই জমি তো বিক্রি হয়নি, এই জমি তো ওনারই, আমরা দেখি উনি ভোগ দখল করে, উনি চাষাবাদ করে। এভাবে কিন্তু অনেক ব্যক্তি আছে তারা জমি ক্রয় করার পরেও ওই জমি বা বাড়ি নিজেরা দখলে না নেওয়ার জন্য, বা যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছে বা বাড়ি ক্রয় করেছে তার দখলে আবার রাখার জন্য তাকে ওই জমি বা বাড়িটা হারাতে হয়। এজন্য সরকারের পক্ষ থেকে এই সিস্টেম বা এই নিয়ম নিয়ে আসা হচ্ছে যে এখন থেকে যদি কোনো ব্যক্তি জমি ক্রয় করে, যেমন তার দলিল থাকা লাগবে ঠিক তেমনি তার নামজারি থাকতে হবে, ঠিক তেমনি তার খাজনা পরিশোধ থাকতে হবে, আবার তার দখলেও থাকতে হবে। যদি তিনি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে অবশ্যই মনে রাখবেন যে নিজের রিলেটিভ কাউকে ওই জমির দখল দিবেন না, অবশ্যই আপনার রিলেটিভের বাইরে কাউকে জমিটা বর্গা দিবেন, বা আপনার যদি বাড়ি হয়ে থাকে তাহলে ভাড়া দিবেন, তাহলে আপনার বাড়ি বা আপনার জমিটা কিন্তু আপনার কাছে সিকিউর থাকবে। 4 নম্বর আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ই রেকর্ড সাইটে জমির ডিজিটাল ম্যাপ ও তথ্য মিলিয়ে দেখতে হবে। ই রেকর্ড সাইট এই মুহূর্তে প্রকাশ করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এটা চলমান রয়েছে। আমি যেমন গত কয়েকদিন আগে অর্থাৎ গত বৃহস্পতিবারের দিন আমার একটা স্যারকেও আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম যে তার যে এলাকায় সর্বশেষ প্রিন্ট পর্চা বের হয়েছে 2018 সালে ওনাদের এলাকায় রেকর্ড হয়েছে, 21 সালে ওনাদের প্রিন্ট পর্চা এসেছে এবং লেটেস্ট পর্চা ওনার এলাকার আরেকজন স্যারের মানে ওনার এলাকার যে খতিয়ান সেটা ই রেকর্ড সাইটে উঠেছে, কিন্তু ওনারটা এখনও ওঠেনি। তাই এই ক্ষেত্রে আমি বললাম যে আপনি ওয়েট করেন, হয়তো এটা আপডেটের কাজ চলছে। আর যদি আপনার মনে হয় যে না ওনারটা উঠলো আমাদেরটা কেন ওঠেনি, তাহলে অবশ্যই আপনি আপনার জেলা রেকর্ড রুমে খোঁজ নেন বা আপনি এসএলএন অফিসে যোগাযোগ করেন, আপনার উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করেন, তাহলে এই সংক্রান্ত বিষয়ে তারা হয়তো আরও একটু দ্রুততার সাথে আপনারটা আপডেট করে দিবে। তাহলে এটা মনে রাখবেন যে আপনার এলাকায় যদি আপনার ই রেকর্ড সাইটে আপনার ডিজিটাল ম্যাপও আপনার খতিয়ানের তথ্য যদি না উঠে থাকে তাহলে দ্রুততার সাথে এটা আপনি কিন্তু যত দ্রুত সম্ভব, যদি নিজ উদ্যোগ নিতে চান তাহলে সেক্ষেত্রে নিজ উদ্যোগ নিয়ে তাদের সাথে যোগাযোগ করেন। 5 নম্বরে জমির লোকেশন গুগল আর্থ ম্যাপে সংরক্ষণ করুন। জমির লোকেশনটা আপনার যে গুগল আর্থ ম্যাপ আছে এই গুগল আর্থ ম্যাপে আপনার কিন্তু জমির লোকেশনটা আপনি খুব সহজে সেট করতে পারবেন। এটা যদি আপনি করেন, যেহেতু এখন অটোমেশন সিস্টেম হবে এবং এসএলএন মহোদয়ের অনুমতি ছাড়া এখন সাব রেজিস্ট্রার মহোদয় জমি রেজিস্ট্রেশন করতে পারবে না, যার কারণে এসএলএন মহোদয় যখন জমিটার তথ্য যাচাই বাছাই করবে তখন উনি যখন গুগল আর্থে ঢুকবে খুব সহজেই কিন্তু ওই ম্যাপে ঢোকার মাধ্যমে আপনার জমির লোকেশনটা উনি বের করে নিতে পারবে এবং যাচাই বাছাই করে নিতে পারবে এবং সেখানে সার্বিক তথ্য আপনার ইনক্লুড থাকবে, যার কারণে অন্য কোনো ভুয়া মালিক ওই জমিটা বিক্রয় করার কোনো সুযোগ আর তৈরি করতে পারবে না। এবং 6 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার জমির সমস্ত তথ্য এবং কাগজ আপনি পিডিএফ করে কোর্টে নথিভুক্ত করে রাখতে পারেন। এটা যারা সচেতন তারা কিন্তু খুব সহজে করে এবং যারা শহর অঞ্চলের মানুষ তারা কিন্তু এটাই করে থাকে, অর্থাৎ জমির সমস্ত তথ্য পিডিএফ করে কোর্টে নথিভুক্ত করে রাখে। তবে আমরা গ্রামের মানুষ যারা গ্রামে বসবাস করে তারা এই বিষয়টা সচেতন না, তারা এটা করতে চায় না। তবে এটা যদি আপনি নাও করেন কোনো সমস্যা নেই। এক কথায় আপনার জমির সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেটা আছে 1 নম্বরে দলিল, 2 নম্বরে নামজারি, 3 নম্বরে খাজনা, 4 নম্বরে দখল। এই দখলটার ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে, অনেকে অবহেলা করে, যার কারণে পরবর্তীতে তাকে এই জমিটা হারাতে হয়। আর আপনার ডিজিটাল সাইডে এখন অবশ্যই আপনার ই রেকর্ড সাইডে আপনার জমিটা অন্তর্ভুক্ত হয়েছে কিনা এটা লক্ষ্য করবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, যদি আপনারা এই 6টি কাজ গুরুত্ব সহকারে করতে পারেন তাহলে মনে রাখবেন যে কখনো আপনার জমি
অন্য কোনো ব্যক্তি যত বড় সিন্ডিকেটের মাধ্যমে বা যত বড় প্রতারক চক্র হোক না কেন, তারা যত কৌশল অবলম্বন করুকই না কেন, কখনো তারা আপনার ওই জমি থেকে আপনাকে বেদখল করতে পারবে না, বা তারা ওই জমি অবৈধভাবে দখল করে নিতে পারবে না, বা ওই জমি তারা নিজেদের নামে রেকর্ডও করে নিতে পারবে না। এমনকি ওই জমিতে তারা ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে আপনাকে অবৈধ বা ওই জমি অবৈধভাবে অন্য কেউ ওই জমি দখলও নিতে পারবে না, বা জমিটা নিজের করে নিতে পারবে না। এই 6টা কাজ যদি আপনি করে রাখতে পারেন,